একটু দাঁড়ান। আর দরকার নেই। এটা You have come. রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। রহিম মিয়া তার ছোট্ট দর্জির দোকানটা বন্ধ করতে যাচ্ছিল। সারাদিনে কাজের পর শরীরটা যেন আর নিজের ছিল না। চোখে ঝাপসা দেখছে, হাত কাঁপছে, মনে হচ্ছিল আর 1 মিনিট দাঁড়ালেই হয়তো পড়ে যাবে। ঠিক তখনই দরজার সামনে কারো উপস্থিতি টের পেল। না তাকিয়ে বলল, আজ আর কাজ নেওয়া যাবে না, কাল আসেন। কিন্তু কোনো উত্তর এলো না। রহিম বিরক্ত হয়ে মাথা তুলে তাকালো, দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে স্থির, একদম নিস্তব্ধ। তার ভিতরে কেমন একটা অস্বস্তি জেগে উঠল। সে আবার বলল, শুনতে পাননি? দোকান বন্ধ করছি। মহিলাটা এবার ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ঠিক তখনই যেন দোকানের ভিতরে বাতাস বদলে গেল, ঠান্ডা, ভারী, দম বন্ধ করা অনুভূতি। রহিমের বুক ধক করে উঠল। মহিলাটার সামনে এসে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে যেন লুকিয়ে আছে গভীর কিছু। তারপর সে বলল, আমি অপেক্ষা করতে পারবো না, আমার কাজ এখনই করতে হবে। তার কণ্ঠস্বর শুনে রহিমের শরীর শিউরে উঠল। এটা মানুষের স্বাভাবিক কণ্ঠ না, গভীর, ভারী, যেন দূর কোথাও থেকে ভেসে আসছে। রহিম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কষ্ট করে বলল, কি বানাতে হবে? বিয়ের পোশাক। সময় লাগবে। তোমার যত সময় লাগে আমার কাছে তত সময় নেই। ঠিক আছে ইসকা, মাপটা নিই। মহিলাটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রহিম ফিতা নিয়ে তার কাছে এগোলো। হাত কাঁপছিল। কেন কাঁপছে সে নিজেও বুঝতে পারছিল না। যেই সে কাঁধ মাপতে গেল, হঠাৎ থেমে গেল। শরীরটা অস্বাভাবিক গরম, যেন ভিতরে আগুন জ্বলছে, আর একটা গন্ধ, পোড়া কিছু গন্ধ। তার বুক ধরপড় করতে লাগলো। সে দ্রুত মাপ নিল, তারপর আবার নিল। দ্বিতীয়বারে মাপ দেখে সে জমে গেল, পুরো আলাদা। একটু দাঁড়ান, সে বিড়বিড় করলো। ঠিক তখনই মহিলা কড়া গলায় বলল, আর দরকার নেই। রহিম থেমে গেল। সে আর কিছু জিজ্ঞেস করলো না। মহিলা ব্যাগ থেকে একটা কাপড় বের করে টেবিলে রাখলো। এইটা দিয়েই বানাবে। রহিম কাপড়টার দিকে তাকিয়ে রইল। এমন কাপড় সে জীবনে কখনো দেখেনি। রংটা কালো, কিন্তু এমন কালো যেন আলো ঢুকেই হারিয়ে যাবে। 2 সে দিনের হাত মধ্যে। দিয়ে ছুঁইল, গরম, আর সেই একই পোড়া গন্ধ। তার গলা শুকিয়ে গেল। 2 দিনের মধ্যে, কষ্ট করে বলল, কাজ হয়ে যাবে। মহিলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ধীরে ঘুরে দরজার দিকে গেল এবং কোনো শব্দ না করেই বেরিয়ে গেল। রহিম কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল সে ভুল করছে, বড় একটা ভুল। সেই রাতটা তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাতগুলোর একটি। বিছানায় শুয়ে বারবার সেই মহিলার মুখ চোখের সামনে ভেসে উঠছিল, তার চোখ, তার কণ্ঠ, আর সেই গন্ধ। সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো, কিছু না, আমি বেশি ভাবছি। কিন্তু বুকের ভেতরে অস্বস্তি কিছুতেই কমলো না। পরদিন সকালে দোকানে এসে রহিম আগের মতোই কাজ শুরু করার আগে কোরআন তেলাওয়াত চালু করলো। তারপর অন্য কাজে মন দিল। কিন্তু কিছুক্ষণ পর তার চোখ চলে গেল টেবিলের দিকে। সেই কালো কাপড়টা চুপচাপ পড়ে আছে, তবুও যেন তাকিয়ে আছে তার দিকে। রহিম ধীরে বলল, আগে এই কাজটাই করি। সে মেশিনের সামনে বসে সুইচ চাপলো, কিছুই হলো না। আবার চাপলো, তবুও হাত না, জমাতে। মেশিন বন্ধ। সে খুলে দেখলো সব ঠিকঠাক, তবুও কাজ করছে না। পুরো সকাল কেটে গেল, দুপুরও, কিন্তু মেশিন একবারও চালু হলো না। সন্ধ্যার দিকে সে দোকান বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, আমার পোশাক। রহিমের শরীর জমে গেল।
ধীরে ধীরে পিছনে তাকালো। সেই মহিলা। সে কখন ঢুকছে সে জানে না। রহিম কাপা গলায় বলল, আজ মেশিনে সমস্যা। অজুহাত দিও না। আমি সময় দিয়েছিলাম। রহিম কিছু বলতে পারল না। দুদিনের মধ্যে কাজ শেষ হবে এই বলে মহিলা ঘুরে বেরিয়ে গেল। মহিলা বেরিয়ে যাওয়ার পর রহিম কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে মেশিনের কাছে গেল, সুইচ চাপলো। মেশিন সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। তার বুকের ভিতর ঠান্ডা কিছু নেমে গেল। তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো, তাহলে কোরআনের শব্দ থাকলেই সব বন্ধ হয়ে যাচ্ছে। সে ধীরে সেই কালো কাপড়টার দিকেই তাকালো। এবার তার মনে আর কোনো সন্দেহ রইল না, এই কাজটা স্বাভাবিক না। দোকানের ভেতরটা হঠাৎ খুব ফাঁকা লাগছিল, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল সে একা না। তার চোখ বারবার সেই কাপড়টার দিকে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে নিজেকে শক্ত করলো, এই কাজটা শেষ করলেই সব ঠিক হয়ে যাবে। সে কোরআন বন্ধ রেখেই মেশিনের সামনে বসে পড়ল। সুইচ চাপতেই মেশিন চলতে শুরু করলো, যেন কিছুই হয়নি। কিন্তু রহিমের বুকের ভিতর অজানা ভয় জমে উঠল। সে কাপড়টা হাতে নিল, অস্বাভাবিক গরম। তবুও সে কাজ শুরু করলো। প্রথমে স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু কয়েক মুহূর্তের পর সে বুঝতে পারল তার হাত নিজের মতো চলছে। সে ধীরে করতে চাইলেও কাজ দ্রুত এগোচ্ছে। সুই নিজে নিজে উঠানামা করছে। কাপড় নিজে থেকেই কাটা, ভাঁজ, জোড়া লাগছে। রহিমের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে হাত থামাতে চাইলেও কিন্তু পারল না। মনে হচ্ছিল সে শুধু বসে আছে আর কাজটা করছে অন্য কেউ। হঠাৎ সব থেমে গেল, মেশিন বন্ধ। রহিম হাঁপাতে হাঁপাতে পিছিয়ে গেল। তার সামনে একটা সম্পূর্ণ তৈরি পোশাক পরে আছে। সে তাকিয়ে রইল, এটা তার বানানো? কিন্তু তার মনে হচ্ছে না সে এটা বানিয়েছে। এত নিখুঁত, এত অদ্ভুত, যেন কারো জন্য বিশেষ করে তৈরি। তার বুকের ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরতে লাগলো, আমি আসলে কি বানালাম? সন্ধ্যা নামার সাথে সাথে দোকানের ভেতরটা আরো অদ্ভুত, নিস্তব্ধ হয়ে উঠল। রহিম মিয়া এক কোণে বসে আছে, সামনে টেবিলের উপর রাখা সেই পোশাক। চোখ সরাতে পারছে না। মনে হচ্ছিল পোশাকটা শুধু কাপড় না, এর ভিতরে কিছু আছে, কিছু জীবন্ত। হঠাৎ দরজাটা আস্তে করে খুলে গেল, কোনো শব্দ নেই। রহিম মাথা তুলে তাকাতেই তার বুক কেঁপে উঠল। সেই মহিলা। সে ধীরে ভিতরে ঢুকলো। আজ তার উপস্থিতি আরো ভারী, আরো ভয়ঙ্কর। পোশাক, পোশাক। রহিম কিছু না বলে কাপড়টা এগিয়ে দিল। মহিলা সেটাকে হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দেখলো। তারপর আস্তে বলল, ঠিক আছে। তার কণ্ঠে এবার অদ্ভুত এক সন্তুষ্টি, যেন সে জানতো এটাই হবে। তারপর সে টেবিলের উপর টাকা রাখলো। এত টাকা যে রহিমের চোখ কপালে উঠে গেল। সে হতবাক হয়ে বলল, এত টাকা লাগবে না। মহিলা তাকে থামিয়ে দিল, নাও। তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যার পরে আর কথা বলার সাহস হলো না। রহিম চুপচাপ টাকা নিয়ে নিল। মহিলা আর কিছু বলল না। ধীরে ঘুরে দরজার দিকে গেল এবং আগের মতোই কোনো শব্দ ছাড়াই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ রহিম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু টাকার কথা ভাবতেই আবার অদ্ভুত এক স্বস্তি এলো। সে টাকা পকেটে রেখে দোকান বন্ধ করলো। বাড়িতে ঢুকতেই তার স্ত্রী সালমা জিজ্ঞেস করলো, আজ এত দেরি কেন? রহিম হালকা হাসার চেষ্টা করলো। একটা বড় কাজ ছিল। দেখাও তো কি পেয়েছো। রহিম আত্মবিশ্বাস নিয়ে পকেটে হাত দিল। তারপর তার মুখের হাসি মিলিয়ে গেল। পকেট খালি। সে অন্য পকেট দেখলো, না। আবার দেখলো, কিছুই নেই। তার বুক ধক করে উঠল। না, এটা হতেই পারে না। সে বিড়বিড় করতে লাগলো। সালমা অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু রহিম কিছু না বলে তাড়াতাড়ি আবার দোকানের দিকে দৌড় দিল। দোকানের দরজা খুলে ভিতরে ঢুকতেই সে থেমে গেল। টেবিলের উপর একটা কালো কাপড়ের টুকরা, তার ভিতরে সুন্দর করে ভাঁজ করা সেই টাকাগুলো। রহিমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে এগিয়ে গেল, কাপা হাতে কাপড়টা খুলল। আর তখনই সে দেখলো ভিতরে কিছু লেখা। সে নিশ্চিত এটা আগে ছিল না। তার গলা শুকিয়ে গেল। সে পড়তে শুরু করলো,
তুমি ভয় পেয়েছিলে, তবুও কাজটা শেষ করেছো, তাই তোমাকে বেছে নেওয়া হয়েছে। রহিমের বুক ধরপড় করতে লাগলো। সে আবার পড়ল, যদি জানতে চাও এই কাজের আসল কারণ, তাহলে আগামীকাল ভোরের পর আবার এখানে আসবে। তার শ্বাস ভারী হয়ে উঠল। শেষ লাইনে লেখা, তুমি আসো বা না আসো, এখন আর আগের মতো কিছুই থাকবে না। সারা রাত রহিমের চোখে ঘুম এলো না। বারবার সেই কথাগুলো মাথায় ঘুরছে। তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমাকে সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো সব ভুলে যাবে, আগের মতো জীবন চলবে। কিন্তু ভোরের আলো ফুটতেই সে বুঝে গেল সে আর আগের জায়গায় নেই। ফজরের নামাজ শেষে কোনো কিছু না ভেবেই সে দোকানের দিকে হাঁটা শুরু করলো। দোকানের সামনে এসে থামতেই তার বুক কাঁপতে লাগলো। দরজা অল্প খোলা। সে ধীরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকেই সে থেমে গেল। সেই মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তাকে আগের মতো লাগছে না। তার চারপাশ যেন হালকা কুয়াশা ঘুরছে। চোখ দুটো আরো গভীর, আরো অচেনা। রহিম কষ্ট করে বলল, তুমি কে? যেটা তুমি ভাবছো আমি সেটা না। তাহলে কে? আমি এমন এক জগতের যেটা তোমরা দেখতে পাও না। তাহলে আমাকে কেন? কারণ তুমি ভয় পেয়েছিলে, তবুও পালাওনি। রহিম চুপ করে রইল। তার ভিতরে ভয় আর কৌতূহল যুদ্ধ করছে। মহিলা আবার বলল, আমাদের একটা কাজ আছে যেটা আমরা নিজেরা করতে পারি না। কি কাজ? তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে সত্যটা দেখানো হবে। আর যদি না যাই? তাহলে তুমি ফিরে যাবে, কিন্তু সব ভুলতে পারবে না। এই কথাটা শুনে রহিম বুঝে গেল এখানে মাঝামাঝি কিছু নেই। সে গভীর নিঃশ্বাস নিল। তার কণ্ঠ কাঁপছিল আর বলছিল, আমি দেখতে চাই। মহিলার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, তাহলে আমার সঙ্গে চলো। রহিমের বুক ধরফর করছে, তবুও সে পিছিয়ে গেল না। সে মহিলার পিছনে পেছনে দোকান থেকে বের হয়ে গেল। বাইরে তখন ভোরের আলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরই চারপাশ বদলে যেতে লাগলো। রাস্তা ফাঁকা, শব্দ নেই। একসময় মনে হলো সে আর শহরে নেই। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা নির্জন জায়গায় এসে দাঁড়ালো। সামনে একটা অন্ধকার গুহা, ভিতর থেকে ঠান্ডা বাতাস আসছে। রহিম থেমে গেল। আমাদের ভেতরে যেতে হবে? মহিলা শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ। রহিমের বুক কাঁপছিল, তবুও সে ভিতরে ঢুকলো। গুহার ভিতর অন্ধকার, কিন্তু একটু এগোতেই সে একটা বিশাল অবয়ব দেখতে পেল। মানুষের মতো, কিন্তু মানুষ না। তার শরীরের অর্ধেক পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটা রহিম ভয় পেয়ে গেল, এটা কি? ঠিক তখনই সেই অবয়বের চোখ নড়ল। একটা ভারী কণ্ঠ ভেসে এলো, You have come. রহিম পিছিয়ে গেল। মহিলা বলল, ভয় পেও না, এ আমাদের শাসক। লোকটা ধীরে বলল, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। এক শক্তিশালী জাদুর মাধ্যমে আমি কি করতে পারি? একটা জিনিস আছে যা আমাদের মুক্ত করতে পারে। রহিমের গলা শুকিয়ে গেল। আমি কি করতে পারি? লোকটা বলল, একটা জিনিস আছে যা আমাদের মুক্ত করতে পারে। গুহার ভিতরে নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেটা এমন জায়গায় লুকানো যেখানে আমরা কেউ পৌঁছাতে পারি না। মানেই আমাকে যেতে হবে? গুহার অন্ধকার আরো ভারী হয়ে উঠল। রহিমের সামনে এখন একটাই পথ, যেখান থেকে ফিরে আসার নিশ্চয়তা নেই। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তার মনে ভয় আছে, কিন্তু এবার সে পিছিয়ে যেতে পারল না। ধীরে বলল, আমি চেষ্টা করব। গুহার ভিতর তাহলে প্রতিধ্বনি প্রস্তুত হও। ছড়িয়ে পড়ল। মহিলা তাকিয়ে বলল, প্রস্তুত হও। তাহলে প্রস্তুত হও। ভোরের আলো ঠিক মতো ফুটে ওঠেনি তখনও। চারপাশে অদ্ভুত নীরবতা। রহিম মিয়া আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে গতকাল সবকিছু শুরু হয়েছিল।
তার বুক ধড়ফড় করছে, কিন্তু এবার তার চোখে শুধু ভয় নেই, এক ধরনের দ্রুততা আছে। মহিলা আগেই দাঁড়িয়েছিল। আজ তার মুখে আগের মতো রহস্যময়তা থাকলেও চোখে যেন একটুখানি দ্বিধা। সে ধীরে বলল, এখনো চাইলে ফিরে যেতে পারো। রহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, এখন আর সম্ভব না, আমি শেষটা দেখতে চাই। মহিলা তার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকলো, তারপর হাত তুলে দূরের দিকে ইশারা করলো। সামনে একটা ধ্বংসস্তূপ পাবে, যেটা খুঁজছো সেখানেই আছে। রহিম আর কিছু বলল না, ধীরে সামনে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই চারপাশ বদলে যেতে লাগলো। গাছগুলো অস্বাভাবিকভাবে বেঁকে আছে, মাটিতে ফাটল, বাতাস ভারী, যেন জায়গাটা জীবন্ত কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে না। হাঁটতে হাঁটতে সে একটা ভাঙা প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। একসময় হয়তো এটা রাজকীয় কিছু ছিল, এখন শুধু ধ্বংস আর অন্ধকার। রহিম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরলো। চারপাশে ভাঙা দেয়াল, নিস্তব্ধতা, অস্বাভাবিক নিস্তব্ধতা। সে ধীরে এগোতে লাগলো। হঠাৎ মেঝের এক জায়গায় তার চোখ আটকে গেল। মাটি আলাদা, নরম। সে হাঁটু গেড়ে বসে খুঁড়তে শুরু করলো। তুমি আমাদের জাগিয়েছো। প্রথমে কিছুই হলো না, কিন্তু আমরা কয়েক আসছি। মুহূর্তের পর চারপাশে ফিসফিস শব্দ শুরু হলো। ধীরে, তারপর জোরে। মনে হচ্ছিল অনেকগুলো কণ্ঠ একসাথে কিছু বলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। রহিম থেমে গেল, তার বুক ধড়ফড় করছে। সে আস্তে বলল, কে? কোনো উত্তর নেই, কিন্তু অনুভূতিটা স্পষ্ট, সে একা না। ধীরে ধীরে সে পিছনে তাকালো, আর যা দেখলো তার শরীর ঠান্ডা হয়ে গেল। অন্ধকারের ভিতর কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষ না। তাদের শরীর ভেঙে যাচ্ছে, আবার গড়ে উঠছে। চোখ নেই, তবুও তাকিয়ে আছে। রহিমের গলা শুকিয়ে গেল। ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো। তার হাত কাঁপছে, কিন্তু সে বুঝলো এখন থামলেই শেষ। তাই সে আবার দ্রুত মাটি খুঁড়তে লাগলো। শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে। হঠাৎ তার আঙুলে শক্ত কিছু লাগলো। সে আর না ভেবে সেটা টেনে বের করলো। একটা ছোট কালচে আংটি। আংটিটা হাতে নেওয়ার সাথে সাথেই সব শব্দ থেমে গেল। ছায়াগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। এক এক করে অদৃশ্য হয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। রহিম হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তার হাতের আংটিটা হালকা গরম, আর তার ভেতর দিয়ে যেন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। সে বুঝে গেল এটাই সেই জিনিস। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে গভীর নিঃশ্বাস নিল। তার শরীর ক্লান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। এবার শেষ করতে হবে। রহিম আবার সেই গুহার সামনে এসে দাঁড়ালো। ভোরের আলো উঠছে, তবুও গুহার ভিতর এখনো অন্ধকার। সে ধীরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই দেখলো মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে অদ্ভুত এক ভাব, যেন কিছু লুকিয়ে আছে। তুমি মহিলা পেয়ে গেছো। আংটির দিকে তাকিয়ে বলল, তুমি পেয়ে গেছো? রহিম বলল, এখন কি করতে হবে? এখন সবকিছু বদলে যাবে। রহিম কিছু বুঝতে পারলো না। ঠিক তখনই গুহার ভিতর কেঁপে উঠল। অন্ধকার ঘন হয়ে উঠল। ধীরে ধীরে সামনে একটা অবয়ব স্পষ্ট হলো। সেই পাথরের আটকে থাকা মানুষটা, কিন্তু আজ সে আগের মতো অসহায় না। তার চোখে অন্যরকম দৃষ্টি। সে ধীরে বলল, তুমি ঠিক কাজটাই করেছো। রহিমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে মহিলার দিকে তাকালো। মহিলা চোখ নামিয়ে ফেলল। রহিম কাপা গলায় বলল, এটা কি আসলে? আমরা তোমাকে সব সত্য বলিনি। রহিমের বুক কেঁপে উঠল। এই আংটিটা শুধু মুক্তির জন্য না, এটা যার হাতে থাকবে সেই শক্তির মালিক হবে। রহিম স্তব্ধ। সবকিছু এখন পরিষ্কার। তাকে ব্যবহার করা হয়েছে শুরু থেকেই। ঠিক তখনই সেই লোকটা হেসে উঠল, ভয়ঙ্কর এক হাসি। আমাদের একজন মানুষের দরকার ছিল যে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। এখন আংটিটা দাও। না, এটা আমি দেব না। তুমি জানো না তুমি কি করছো। আমি জানি, আর সেই কারণেই দিচ্ছি না।
হঠাৎ গুহা কেঁপে উঠল, অন্ধকার নড়তে লাগলো। রহিমের হাতে থাকা আংটিটা গরম হয়ে উঠল। সে চমকে উঠল। ঠিক তখনই চারপাশে সেই ছায়াগুলো দেখা দিল, যেগুলো সে প্রাসাদে দেখেছিল। কিন্তু এবার তারা তার দিকে না, লোকটার দিকে এগোচ্ছে। লোকটা চিৎকার করে উঠল, না, এটা সম্ভব না। ছায়াগুলো তাকে ঘিরে ফেলল। কয়েক মুহূর্ত, তারপর সব শান্ত। লোকটা নেই। গুহার ভিতর আবারও নিস্তব্ধতা। রহিম হাঁপাতে লাগলো। সে কিছুই বুঝতে পারছে না। তবুও একটা জিনিস পরিষ্কার, সব শেষ। মহিলা ধীরে তার কাছে এলো। তার চোখে এবার ভয় নেই, তুমি আমাদের স্বস্তি। মুক্ত করেছো। তুমি আমাদের মুক্ত করেছো। রহিম কিছু বলল না। সে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। বাইরের সূর্যের আলো, সবকিছু স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। রহিম তার হাতে থাকা আংটিটার দিকে তাকালো। তার মনে হলো এটা থাকলে আবার সব শুরু হতে পারে। সে নিচু হয়ে মাটিতে একটা গর্ত করলো। ধীরে আংটিটা সেখানে রেখে মাটি দিয়ে ঢেকে দিল। সে আর পিছনে তাকালো না। ধীরে ধীরে নিজের শহরের দিকে হাঁটা শুরু করলো। তার জীবন হয়তো আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সে জানে সে আর আগের মানুষ না। কারণ সে এমন কিছু দেখেছে যা সবাই দেখে না, আর সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা সবাই নিতে পারে না।